উচ্চ আদালতের রায়কে ঘিরে আবার শুরু হয়েছে কোটা বিতর্ক। সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের 2018 সালের যে সরকারি সিদ্ধান্ত ছিল তা বহাল রাখতে আন্দোলন করছেন। তাদের আন্দোলনে গেল কয়েকদিন ধরে অনেকটা স্থবির হয়ে পড়েছে দেশ। তবে কোটার পক্ষে থাকা মুক্তিযোদ্ধা সন্তানরা চাইছেন আদালতের রায় মেনে পুনরায় সব ক্ষেত্রে কোটা বহাল রাখতে। 2018 সালে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে সব ধরনের কোটা বাতিল করেছিল সরকার। গেল মাসে উচ্চ আদালত একটি রায়ের মাধ্যমে ওই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে। মূলত সে কারণে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও তার এখনও শুনানি হয়নি, যে কারণে বিষয়টি বিচারাধীন রয়েছে। আজ অ্যাটর্নি জেনারেল বলেছেন রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর শুনানি হবে। দর্শক, কোটা বাতিল, বহাল নাকি সংস্করণ, এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আগামী 1 ঘন্টা আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলাপ করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক, আছেন সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সাবেক আরও একজন সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্যার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন কোটা বৈষম্যের বিরুদ্ধে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ, আপনাকেও স্বাগত। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আর আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোটার কৌটা। দর্শক, আমরা শুরুতেই একটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হতে চাই। যে আন্দোলনটি চলছে গত কয়েকদিন ধরে, তার সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ, এই আন্দোলনটি তো আপনার 2018 সালেও আপনি বা আপনার যারা পূর্বসূরি সিনিয়র ভাইরা তারা মূলত করেছিলেন। তার বিপরীতে একটি রায়ও হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল সরকারি চাকরি থেকে কোটা বাতিল হয়েছিল। আবার কেন এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলো? কেন আপনারা আবার মাঠে নেমেছেন জানতে চাই। আপনি ঠিকই বলেছেন যে 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল। 2018 সালে আন্দোলনটা ছিল কিন্তু কোটার একটা সার্বিক এবং যৌক্তিক সংস্কার, এবং সেটা সকল গ্রেডেই। কিন্তু সরকার এক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলকে সমাধান মনে করে একটি পরিপত্র জারি করেছিল। তো সেই সময় আসলে কোটা সমস্যাটার পূর্ণাঙ্গ সমাধান আসলে হয়নি। তো যতটুকুই একটা আংশিক সমাধান বা একটা অর্জন আন্দোলন থেকে আমরা পেয়েছিলাম, সেটি এখন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবার বাতিল করে দেওয়া হলো। ফলত আগের যেই 56% কোটা, সেই কোটা কিন্তু আবার পুনর্বহাল হচ্ছে। তাহলে 2018 সালের যে আন্দোলনের প্রতিশ্রুতি আমাদের সাথে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে করেছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু এর মাধ্যমে ভঙ্গ করা হচ্ছে। তাই আমরা আবার রাজপথে নেমে এসেছি। আমরা জানতে চাই যে 2018 সালের পরিপত্রটি কেন বাতিল করা হলো, এবং নির্বাহী বিভাগের কর্তৃক জারিকৃত সেই পরিপত্রে আসলে ত্রুটি ছিল কি না, না থাকলে তো আদালত সেটা বাতিল করতে পারে না। ফলত এইখানে নির্বাহী বিভাগের বা সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। তার এখানে জবাবের প্রয়োজন রয়েছে যে তারা কেন এই ধরনের বাতিল করে একটা পরিপত্র দিয়েছিল, যেটা কোর্ট যেটা বাতিল করে দিল। তো ফলত আমাদের এই আন্দোলনটা আসলে 18 সালের একটা ধারাবাহিকতা সেখানে আছে। আমাদের 18 সালের অর্জনটা সেখান থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং কোটা ফিরে আসছে। তাই আমরা চাচ্ছি না যে 56% কোটা আর ফিরে আসুক, এবং কোটা ইস্যুটা যেহেতু আবার বাংলাদেশে একটা ইস্যু আকারে এসেছে আন্দোলনের মাধ্যমে, তাই আমরা চাচ্ছি এইবার অন্তত এটার একটা চূড়ান্ত মীমাংসা করা হোক, যাতে এটা নিয়ে আর কখনোই ঝামেলা না হয়, শিক্ষার্থীদেরও ভোগান্তি না হয়, সাধারণ মানুষেরও ভোগান্তি না হয়। আচ্ছা নাহিদ, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনাদের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে, জনভোগান্তি এড়াতে তারা আপনাদের আন্দোলন স্থগিত কিংবা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই বিষয়টি চূড়ান্ত রায়ের কপি পেলে তারা আপিল বিভাগে শুনানি করে একটি যৌক্তিক সমাধান হয়তো হবে। তাদের এই কথায় আপনারা আস্থা রেখে আন্দোলন স্থগিত বা বন্ধ রাখবেন কিনা জনস্বার্থে? আমরা আবার শিক্ষামন্ত্রী কিন্তু এটিও বলেছেন যে আদালতের রায় চূড়ান্ত থাকবে, অর্থাৎ কোটা পুনর্বহাল থাকবে। তো আমরা আসলে সরকারের জায়গা থেকে আরো দায়িত্বশীল এবং স্পষ্ট বক্তব্য আশা করছি। আমরা গত 1 তারিখ থেকে আন্দোলন কিন্তু শুরু করেছি। ঈদের আগেও আমরা আন্দোলন করেছি, অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। আমরা চেয়েছিলাম অন্তত অর্ডারটা স্টে করানো হোক, তারপরে আপিল চলতে থাকুক।
কিন্তু সেটিও আমরা পাইনি, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও আমরা পাইনি। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে, কিন্তু এখানে কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে কিনা এবং আমাদের আন্দোলনের সাথে কালক্ষেপণ করা হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। আর জনভোগান্তির যে কথাটি, এটার দায় আসলে সরকার বা কর্তৃপক্ষকেই নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি, আমাদের কোনো সদুত্তর আমরা আসলে পাইনি। তো আমরাও চাচ্ছি না আসলে রাজপথে থাকতে, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাচ্ছি। তো সরকারের পক্ষ থেকে যত সুস্পষ্ট জবাব এবং পদক্ষেপ আসবে তত দ্রুত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারবো। তবে গত 2 দিন ব্লকেট চলেছে এবং এটা আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা শিক্ষার্থীরা কিন্তু সহসা রাজপথ ছেড়ে যাব না আমাদের দাবি আদায় ছাড়া। কিন্তু আগামীকাল আমরা কিন্তু এটা ব্লকেটটা স্থগিত রেখেছি, আগামীকাল রাস্তাঘাট ব্লকেটের আওতামুক্ত থাকবে। আমরা আগামীকালটা দেখব এবং বুধবারের জন্য আমরা প্রস্তুতি নিব এবং গণসংযোগ করব। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আরেকবার আসবো। আমি একটু আরেফিন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনারই ছাত্র, আপনার ইউনিভার্সিটির নিশ্চয়ই দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে, যারা আন্দোলন করছে সবাই। আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমি জানতে চাই এই যে আবার রাজপথে ছাত্ররা নেমে আসলো, একটি সমাধান ইস্যু যেটি ছিল সেটি নিয়ে কি মনে করছেন, কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমার ছাত্র, যেহেতু আমি এখন অবসরে আছি, হয়তো দেখা সাক্ষাৎ ওইভাবে হয় না, তবে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রই তো আমাদের ছাত্র। তো আমাদের এই চাকরির প্রত্যাশী তরুণ যে কথাগুলো বলেছে সেগুলো তো আমরা শুনছি এবং পত্রপত্রে দেখছি। আমার যেটা মনে হয় যে কোটা থাকা উচিত কি থাকা উচিত না, সেটা কিন্তু আরেক আলোচনা। সেই আলোচনায় হয়তো আজকে কতটুকু সুযোগ হবে আমি জানি না, কিন্তু যে প্রক্রিয়াগত বিষয়টা, যে 2018 সালে সরকারের যে পরিপত্র, তাতে সকল কোটাই রহিত করা হলো, কোনো কোটাই আর থাকবে না। এবং সেইভাবেই কিন্তু বিগত কয়েক বৎসর প্রজাতন্ত্রের সকল চাকুরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এখন মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে অথবা মুক্তিযোদ্ধার কোটা থাকুক, এই বিবেচনা থেকে উচ্চতর আদালতে রিট করা হয়েছে। সেই রিটের শুনানি করে যে সিদ্ধান্ত এসেছে সেটা হলো যে মুক্তিযোদ্ধার কোটা যেটা ছিল সেটা পুনর্বহাল রাখা। এই জায়গা থেকেই সমস্যাটার সূত্রপাত, আমি যেটা নাহিদের কথায় বুঝতে পারলাম। তো এখন যে নির্দেশ এসেছে সেটার বিপক্ষে আবার রাষ্ট্রপক্ষ, সরকার অ্যাপিল করেছে, কারণ সরকারের তো সিদ্ধান্ত যে কোনো কোটাই থাকবে না। অতএব সরকার সেই অ্যাপিল করেছে, সেই অ্যাপিল এখন অ্যাপিল ডিভিশনে সেটা পর্যালোচনা হবে, শুনানি হবে, সিদ্ধান্ত হবে। সোজা কথায় বিষয়টি এখন বিচারাধীন আছে, এবং বিচারাধীন কোনো বিষয়ে তো সরকার নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিচারের রায় যখন আসবে তখন হয়তো সরকার কৌশল ঠিক করবে। কি রায় আসবে সেটা তো আমরা জানি না। এমন হতে পারে যে 2018 সালের যে আপনার পরিপত্র, সেটাই হয়তো বলা হবে যে এটাই বহাল থাকলো, এটাও তো হতে পারে। অতএব আমরা এখন পর্যন্ত যেহেতু আদালতের বিষয়টা নিশ্চিত করে কিছু বলতে পারবো না, সেজন্য এদিকে হয়তো আর বেশি দূর আলোচনা করা ঠিক হবে না। কিন্তু আমি এটা বুঝতে পারি যে যারা আন্দোলন করছে তারা মনে করে যে মেধার ভিত্তিতে যদি প্রজাতন্ত্রের চাকরিগুলো দেওয়া না হয়, তাহলে তারা অনেকে কোটার কারণে পিছিয়ে পড়বে বা চাকরি পাবে না, এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে আছে, সেই জন্য তারা আন্দোলনে চলে গেছে। আমার মনে হয় যে স্যার, আপিল বিভাগে আপনি বলছেন যে হয়তো একটি বিচারাধীন আছে, কিন্তু এর আগে তো উচ্চ আদালতে আগের যে প্রজ্ঞাপনটি, জি, সেটা বাতিল করা হয়েছে, বললাম সেটা তো কিন্তু সন্দেহটি, জি সেটাই তো বাতিল করা হয়েছে বলেই তো এখন আমাদের এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা আন্দোলন করছে যে কোটা প্রথা বাতিল করা হোক অথবা কোটা সংস্কার করা হোক। কিন্তু উচ্চতর আদালতের পরে তো রাষ্ট্রপক্ষ অ্যাপিল করেছে। তো রাষ্ট্রপক্ষ অ্যাপিল করার অর্থ কি? অর্থ যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 2018 সালে সেটাই তারা রাখতে চান, সেটার জন্যই তো তারা অ্যাপিল করেছেন। ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে, চাকরি প্রত্যাশী তরুণেরা, যে তারিখ ছিল শুনানি, কিন্তু শুনানি সেদিন হয়নি। শুনানি হয় নাই কারণ ওই যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটা অ্যাপিল ডিভিশনে যায় নাই। পূর্ণাঙ্গ আদেশটা যাওয়ার পরে তারা শুনানিতে বসবেন। তো হয়তো আগামী খুব সংক্ষিপ্ত সময় হয়তো আদালতে বসবেন তারা। এখন এই সময়টার মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল, অর্থাৎ একটা সাবজুডিস, একটা আদালতে বিচারাধীন বিষয়ে আন্দোলন হচ্ছে। আন্দোলন ছাত্রছাত্রীরা করতেই পারে, আন্দোলন করছে তারা। কিন্তু আপনি যে কথাটা শেষে বললেন এবং নাহিদও যে কথাটা বলেছে সেটা একটু স্বস্তির খবর
যে জনভোগান্তিটা যাতে না হয়। কারণ জনগণ কারা? যারা আন্দোলন করছে তাদেরই বাবা মা, তাদেরই আত্মীয়স্বজন। জি, তারা কি চায় না যে তাদের চাকরির সুযোগটা বাড়ুক? অতএব তারাও তো চাচ্ছে যে এই আন্দোলনের যে মূল লক্ষ্য, যে কোটা থাকবে না, সবাই মেধার ভিত্তিতে চাকরি পাক, তো এটা তো তারাও চাচ্ছে। স্যার আমি আপনার কথার সূত্র ধরে আরেকবার নাহিদের কাছে যেতে চাই। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। এই কথাটা শেষ করে নেই। তো আপনার জনভোগান্তি কারদের হচ্ছে? এই তাদেরই অভিভাবক, তাদেরই আত্মীয় স্বজন। আর একই সাথে বিশেষ করে যেটা আপনার শাহবাগের মোড়ে যখন সবকিছু বন্ধ ব্লকেট করা বলা হচ্ছে, বাংলা ব্লকেট, দুটো হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল, বারডেম হাসপাতাল, এই দুটো হচ্ছে দেশের প্রখ্যাত বিখ্যাত দুটো হাসপাতাল। সারা দেশের রুগীরা এখানে আসে। তো সেই হাসপাতালগুলোর রুগীদের আসা যাওয়া, আত্মীয় স্বজনের আসা যাওয়া, সেইটা যাতে কোনো রকম বিঘ্নিত না হয়, সেদিকেও আমাদের আন্দোলনের আমি আপনার এই বিষয়ে নাহিদের কাছে জানতে চাইব। নজর রাখা দরকার আছে। হয়তো তাদের আন্দোলন চলবে, কিন্তু এই কিছু কিছু জিনিস, যেমন অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিচ্ছে, নিশ্চয়ই এটা একটা ভালো কাজ, জরুরি গাড়ি ছেড়ে দিচ্ছে, জরুরি গাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু হাসপাতালগুলো, বিশেষ করে এই দুটো হাসপাতাল, এখানে চিকিৎসা। আমি দেখি নাহিদ কি বলে। নাহিদ, আপনি নিশ্চয়ই আরেফিন স্যারের কথা শুনছিলেন। স্যার কিন্তু একটি কথা যেটি বলছিলেন যে যেহেতু এটি বিচারাধীন ব্যাপার এবং যেহেতু রাষ্ট্রপক্ষই আবেদন করেছে কোটার যাতে না থাকে, অর্থাৎ আপনাদের পক্ষে, আপনারা রাষ্ট্রপক্ষের উপর কেন আস্থা রাখতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। আসলে জনভোগান্তি বিষয়টি আমাদের কারোর জন্যই স্বস্তিকারক না। তবে আমরা আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছি বলেই রাজপথে নেমে এসেছি, এবং আমরা আমাদের অভিভাবকদের সন্তানই তো আমরা, জনগণের সন্তানই আমরা যদি চাকরি না পাই, আমাদের যে ভোগান্তি, আমাদের পুরো শিক্ষা জীবন শেষে এখন আমাদের চাকরির সময়, তো সেই সময় এসে যখন আমরা এরকম একটা রায় পাই, এটা স্বাভাবিকভাবে আমাদের অনেকে ক্ষুব্ধ করে। এবং 18 সালে আমরা একবার আন্দোলন নেমেছি, সেই সময় অনেক হয়রানি হয়েছে, অনেক ধরনের দুর্ভোগ আমরা নিজেরা পোহাইছি, এবং এখনও আমাদের ভোগান্তি আমাদেরও কিন্তু হচ্ছে, আমরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামতে হচ্ছে। তো আমরা এটা আসলে সরকারের উপরই এই দায়টা বর্তাবে। সরকার যদি এক ধরনের তড়িঘড়ি করে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই আন্দোলনটা এত দূর গড়া না। 5 জুন থেকে কিন্তু আমাদের আন্দোলন, শুধু আদালত দেখে কিন্তু সরকার দায় এড়াতে পারে না, কারণ নির্বাহী বিভাগ এবং আন্দোলনের প্রেক্ষিতেই এই রায়টি হয়েছিল। কোটা কিন্তু একটা সরকারি নীতি এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং আন্দোলনের প্রেক্ষিতে যখন এটা জারি করা হয়েছিল, হাইকোর্ট কোর্ট হয়তো তার আদালত বা ভবন আদালত তার প্রক্রিয়া অনুসারে কাজ করবে, কিন্তু সরকার এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে বলে আমরা মনে করছি। এবং বিভিন্ন বিশেষজ্ঞরাও এটা বলছেন যে সরকার চাইলে কিন্তু এখন একটা নতুন করে পরিপত্র জারি করতে পারে, সেখানে কিন্তু আদালতের কোনো ধরনের বাধা থাকবে না। সরকার চাইলে কোটা সংস্কার করে সকল গ্রেডে 18 পরিপত্র থেকে সরে গিয়ে অন্য একটা যৌক্তিক পরিপত্র দিতে পারে, যেটা আপাতকালীন একটা সমাধান কিন্তু হতে পারে। জি নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। আমি একটু যেতে চাই আমরা নজরুল ইসলাম স্যার, খান স্যার আপনার কাছে। স্যার যদি একটু, আপনি সবার কথা শুনছিলেন, স্যার বলছিলেন, নাহিদ বলছিলেন, আমি যদি একটু সংবিধান একটা লাইন পড়ে আপনার কাছে যাই, 29 অনুচ্ছেদে বলা আছে, এটা নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। এক ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। আবার 2 বলা আছে, কেবল ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। এই কথাগুলো বলা আছে সংবিধানে। এগুলো বলার পরেও আমরা স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশে দাঁড়িয়ে আজকে কোটা নিয়ে একটি পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে, ওই সংবিধানেই কিন্তু বলা আছে যারা অনগ্রসর বলা আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা কিন্তু বলা আছে। কিন্তু আমি আমার নিজের কথাই যদি ভাবি, তা আমার কাছে মনে হয় না যে কোটাটা যৌক্তিক, না থাকাই ভালো মনে হয় ব্যক্তিগতভাবে। আবার যদি ভাবি যে পরিস্থিতিটা কি বাংলাদেশের, যেমন আমি এর ভিতরে 4 বার পাবলিক সার্ভিস কমিশনের ভাইভাতে গেছি, সেখানে দেখেছি 18 জন, 15 জন, 20 জন একবারে থেকেছে, তার ভিতরে 1 জন মহিলা পেয়েছি মাত্র, আবার একদিন পাইনি। কিন্তু এর আগে বেশ সংখ্যায় বেশি ছিল, কিন্তু এই কোটার বাতিল করার পরে মেয়েরা নাই। যদিও একই সাথে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই ইস্ট ওয়েস্টে, সেখানে দেখে মেয়েরার সংখ্যা গরিষ্ঠ, রেজাল্টও ভালো করছে, কিন্তু এখানে যেয়ে তাদেরকে পাচ্ছি না। খুব ইন্টারেস্টিং বিষয়। তো তাহলে আমি বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দরকার নেই।
কিন্তু এখানে দেখছি যে যারা অনগ্রসর তাদের জন্য মনে হচ্ছে যে দরকার, কিন্তু সেটা কি কোটা দিয়ে বা অন্যভাবে সেটা পূরণ করা যায় কিনা আমার মনে হয় সম্ভব। মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছে তাদের হয়তো রাজুকে প্লট বা অন্য জায়গায় অন্যভাবে তাদেরকে আরও কম্পেনসেট করা সম্ভব। আরেকটা কথা বলা হচ্ছে মেধা। মেধা বলতে কী বোঝায়? আসলে কিন্তু এই যে এটা হচ্ছে তার একাডেমিক অ্যাটেইনমেন্ট, একাডেমিক্যালি যে রেজাল্ট করছে সেটা। মেধা কিন্তু ডিফারেন্ট জিনিস, এর সাথে আরও এডিশন দরকার আছে অন্য জিনিস। শুধু মেধা যে এটা তা ঠিক না, কেউ অগ্রসর কেউ অনগ্রসর ফলাফলের দিক থেকে, তাই না? তো এই দুইটা বিষয় গেল। তৃতীয় বিষয়, আমি যদি শিক্ষার্থীরা যেটা বলছিল, এখন এটা কোর্ট থেকে রায় দিয়েছে, তাই তো? সরকার তো বাতিল করেছিল, সেটা অভিমান করে হোক বা চাপে পড়েই হোক, কিন্তু এখন কোর্ট থেকে রায় দিয়েছে, তারা বলছে সরকার করতে পারে। আমি তো দেখি সরকারের করার কোনো স্কোপই নেই, তার কারণে এটা বিচারাধীন বিষয়। আমার যেটা মনে হয় যে নরম কাঠের সুতরের বলের মতো, তখন দেখছে যে কন্টেম্পট অফ কোর্ট একটা আইন আছে, সেই আইনে এখানে বললে তো কোর্ট কন্টেম্পট করবে, তাদের ডেকে নিয়ে যাবে, ফাইন করতে পারে, জেলও দিতে পারে। সেই জন্যই সরকারের ঘাড়ে দিয়ে দিচ্ছে আমার যেমন হয়। আর সরকারও মনে করছে যে কেন আমাদেরকে দোষারোপ করছে, তাহলে পিছনে অন্য কোনো লোকজন আছে বা অন্য কোনো শক্তি আছে বা হাত আছে, সেটা মনে করাটা কিন্তু স্বাভাবিক। এখন আমার কাছে যেটা মনে হয় সমাধান থেকে, এটা যে আপিল করেছে, সরকারই তো আপিল করেছে, তার মানে কোর্টের রায়ের বিরুদ্ধে, সুতরাং সমস্যা কোথায়? সুতরাং এই অ্যাপিলে তারা পক্ষভুক্ত হতে পারে বা তারা লড়াই করতে পারে, খোঁজ রাখতে পারে। তারপরে অ্যাপিলেটে কি ডিসিশন হয়, ডিসিশন যদি পক্ষে যায় ভালো, যদি বিপক্ষে যায় তাহলে তারা রিভিউও করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এর একটা চাপ সৃষ্টি করছে রাস্তাঘাটে আগে থেকেই। হ্যাঁ, চাপ সৃষ্টি করলে যাতে কোর্ট যাতে পক্ষে দেয়। এখন সরকারের থিওরিটিক্যালি যদি আমি বলি, প্র্যাকটিক্যালিও তাই। সবাই আগে বলতো যে বিচার বিভাগ স্বাধীন হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি দেখি ইতিহাস যদি দিকে তাকাই, 1916 সালে প্রথম এটা লখনৌ প্যাক্ট যখন হয়েছে, সেটাতে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক হয়ে যখন ইংরেজদেরকে চাপ সৃষ্টি করেছে, তখন তাদের একটা 6টা এজেন্ডার ভিতরে একটা ছিল বিচার বিভাগকে পৃথক করা। আর বাংলাদেশে এসে দেখলাম শেখ হাসিনার আমলে হয়েছে, কত বছর, কয়েকশো বছর গেছে, কিন্তু এর ভিতরে সেপারেট হলো বিচার বিভাগ। এখন আবার বিচার বিভাগ সেপারেট হয়েছে, এখন তাহলে সরকারের কাছে আবার এটা বলার কি দরকার? ওরা যেভাবে বলছে তাতে মনে হয় সরকার, বিচার বিভাগ সরকারের কথা মতো চলে, যে স্টাইল, যদিও সেটা বলছে না, কিন্তু তাই তো বোঝায় তাদের কথায়। আমি আপনার প্রশ্ন ধরে একটু যেতে চাই আবুল মোহাম্মদ শহীদ খান স্যার আপনার কাছে। স্যার একটু ছোট্ট করে বলবেন, আমরা বিরুদ্ধে যাব, তার আগে জেনে যাই যে যেটি বলছিল নাহিদ, যে পরিপত্রটি সরকারও জারি করতে পারে বিচার বিভাগের সামনে রেখে, এ বিষয়ে আপনি কি বলবেন? টেকনিক্যালি পসিবল যে একটা পরিপত্র নিয়ে বিচার বিভাগের কাছে যাওয়া হয়েছে এবং তারা বলছে যে পরিপত্রের ওই অংশটা বাতিলযোগ্য। তো সরকার যেটা করতে পারে টেকনিক্যালি, যে ওই পরিপত্রের পুরোটাই বাতিল করে দিতে পারে, বাতিল করে নতুন পরিপত্র জারি করতে পারে, তখন আবার আদালতের কাছে যেতে হবে। সো টেকনিক্যালি পসিবল। সেক্ষেত্রে মানে বিচারের কোনো অসুবিধা নেই। বিচার বিভাগ বলতে পারবে না যে আমি তো ওই পরিপত্রের, বিচার বিভাগের যে সিদ্ধান্ত, সরকার যে বিচার বিভাগের যে সিদ্ধান্ত, ওই পরিপত্রই থাকবে না, পুরোটাই বাতিল হয়ে গেল। মানে আগের পরিপত্র বাতিল হলে তো বিচার বিভাগের রায় মানা হলো, তখন আপনি 1 মাস বা 10 দিন বা 1 দিন পরে, ইফ ইউ আর রেডি, আপনি আরেকটা পরিপত্র জারি করতে পারেন যে এখন থেকে কোটা ব্যবস্থাটা এরকম হবে। সেখানে আপনি নতুন করে কোটা ব্যবস্থাটা চালু করতে পারেন, নাও চালু করতে পারেন। সম্ভবত এনআই খান স্যার যিনি বলছিলেন যে সেই চাপটি দেওয়ার জন্যই হয়তো যে পরিপত্র দেওয়া হয় চাপ সৃষ্টি করছে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কোর্টে এরকম থাকলে কখনোই আমলারা এটা করে না, তার কারণ একটা কন্টেম্পট অফ কোর্ট আছে। আপনারা খেয়াল করবেন, কন্টেম্পট অফ কোর্ট সম্ভবত 1926 এটা বাতিল করে নতুন একটা কন্টেম্পট অফ কোর্ট পাস করেছিল পার্লামেন্টে, সেটা কিন্তু হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে। সরকার এটা নিয়ে আর ঠেলাঠেলি করতে যায়নি। জি জি স্যার, আমরা আরেকটু বিষয় জানতে চাই যে আশপাশের দেশ বা দেশে বিদেশে এই কোটা ব্যবস্থাটা আসলে কি আছে? আমাদের দেশে এটা নিয়ে কদিন পরপরই এত আন্দোলন সংগ্রাম, কোর্ট, সরকার, আশপাশের দেশে কি আছে সেটা একটু জানবো যাবে। স্যার তার আগে নিচ্ছি দর্শক ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম কোটার কৌটা নিয়ে, চলমান যে আন্দোলন চলছে কোটা নিয়ে। স্যার একটু আপনার কাছে যেতে চাই। আমরা আশপাশের দেশের খবর জানবো যে সেখানে কোটা ব্যবস্থা কোথায় কি আছে। তার আগে একটু যেটি জানতে চাইছিলাম, যে বিষয়ে কথা বলছিলাম, যে এই যে মানে মাঠে যে আন্দোলন যেটি শিক্ষার্থীরা করছে, সাধারণ শিক্ষার্থীরা, সেটির মানে কতটুকু যৌক্তিকতা আপনি খুঁজে পাচ্ছেন? যেহেতু বলা হচ্ছে যে রাষ্ট্রপক্ষই কোটা যাতে বহাল না থাকে, আগের যে রায়টি পরিপত্র যেটি জারি করেছিল 2018 সালে, সেটি যাতে বহাল থাকে, তারাই আবেদন করেছে, বলা হচ্ছে বিচারাধীন। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই 53 বছর পরে সে কোটাও কতটা প্রয়োজন, আবার এই আন্দোলনটারও যৌক্তিকতা কতটুকু মনে করছেন? প্রথম হচ্ছে বিচারাধীন, মানে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা যাবে না এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। অনেক বিচারাধীন বিষয়ের ব্যাপারে আন্দোলন হয়েছে। আপনি এই নিকট অতীতে উদাহরণ আছে, আপনি যখন যুদ্ধ অপরাধীদের মামলা হচ্ছিল তখন একটা রায় হয়েছিল এবং শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল না, তখন কি বিচারাধীন বিষয় ছিল না? সুতরাং আপনি যখন দেখবেন যে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা যায় কি না, আন্দোলন হয়েছে এবং আন্দোলন করা যেতে পারে, এটা আন্দোলনকারীরা বুঝবে যে তারা কখন আন্দোলন করবেন। কেন, আমি তো আন্দোলনকারীদের উপদেষ্টা না, সুতরাং আমি বলতে পারবো না। কোটার ব্যাপারে যেটা আমি পরিষ্কার, যে নজরুল যেমন পরিষ্কার বলেছেন, ওনার মন বলছে যে কোটা না থাকলেই কি, ওনার মন বলছে, আত্মা বলতেছে এটা। আর উনি যখন প্র্যাকটিক্যালি দেখতেছেন, যখন ইন্টারভিউ নিচ্ছেন, তখন দেখতেছেন আসলেই পিছিয়ে পড়া মানুষরা, নারীরা সেভাবে আসছেন না। তার মানে ওখানে একটা বাস্তবতা হচ্ছে যে এটার প্রয়োজন আছে। আমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার, কোটা যেটা আছে, মানে কোটা যেটা আছে সেটা নয়, কোটার একটা প্রয়োজন আছে। এবং আশেপাশের দেশের কথা বলছেন, শুধু আশেপাশের দেশে না, বিশ্বের উন্নত দেশেও কোটা ব্যবস্থা আছে। আপনি যদি, আমি শুধু ইউরোপের একটা উদাহরণ দেই, ইউরোপে একটা আইন প্রণয়ন করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে, প্রাইভেট সেক্টরের জন্য তাদের নীতি নির্ধারণী পর্যায়ে 40% নারী থাকতে হবে, নীতি নির্ধারণী পর্যায়ে। ওরা কিন্তু প্রাইভেট সেক্টর। তো ক্যাপিটালিস্ট সোসাইটি প্রাইভেট সেক্টর কেন আইনের মধ্যে পড়বে? তো এরকম আইন করা হয়েছে কেন? যাতে নারীরা পলিসি লেভেলে অংশগ্রহণ করতে পারে। তা আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষ, প্রথম যদি বলি যে আমাদের আদিবাসীরা বা উপজাতি, যে নামেই তাদের বলা হোক না কেন, আমাদের যে স্পেশাল নিডেড যে মানুষগুলো আছে তাদের জন্য, আমাদের নারীদের জন্য, আমাদের নারীরা সিভিল সার্ভিসে যদি আমরা হিসাব করি, ওখানে আমি দেখেছি কয়েকজন নারীর ইন্টারভিউ আমি দেখছি, তারা কোটা চান না। বাট সিভিল সার্ভিসে নারীদের পার্সেন্টেজ হচ্ছে 10 থেকে 12%। তাদের যে সমতা হওয়া দরকার এ ব্যাপারে আমি নিশ্চিত, সুতরাং তাদের কোটাটা থাকতে হবে। এখন আপনি কোটা কতটা রাখবেন, কতটা থাকবে, এটা নিয়ে আলোচনা হতে পারে। 18 সালে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন কি কোটা বাতিলের আন্দোলন ছিল? ছিল না, কোটা সংস্কারের আন্দোলন ছিল। তাহলে আমরা সংস্কার নিয়ে কথা বলতে পারতাম। কোটা যারা চেয়েছিলেন তাদের সাথে 2-1টা বৈঠকও হয়েছে, পরে একটা সচিব কমিটি হয়েছে, তাদের যে সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী একসময় কোটাটা বাতিল করে দিয়েছেন। তো ওইখানে বীজটা কিন্তু যে বপন ছিল, সেই বীজটার মহিরুহ হয়ে যাবে যে কোনো সময়, ওটা চিন্তা করা হয়নি। তো বাতিল হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা খুব খুশি। কোনো কোটাই নেই, আমরা চাইলাম পিস্তল দিলেন আমাদেরকে কামান, আমরা খুব খুশি, আমাদের শিক্ষার্থীরা খুব খুশি। শিক্ষার্থীদের তো একটা কথা পরিষ্কারভাবে যেটা বলতে চাই, যে আমাদের আসলে সরকারি চাকরি কতটা আছে, সব মিলিয়ে আমাদের সরকারের চাকরি করেন 15 থেকে 17 লক্ষ মানুষ। এই ধরনের বছরে খালি হতে পারে 80,000 থেকে 1 লাখ পদ, মানে 20 থেকে 9 গ্রেড, কারণ অন্যান্য গ্রেডটা হলো পদোন্নতি। তো এখানে খালি হতে পারে 9 থেকে 20 গ্রেড পর্যন্ত 80,000 মানুষ। এখন ঢাকা ইউনিভার্সিটি, স্যার এখানে আছেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রডিউস করে 20,000 গ্র্যাজুয়েট প্রতি বছরে। কেন প্রডিউস করে? যে তাদের 40,000 ছাত্রছাত্রী আছেন, সেখানে 4টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে অনার্স পাস করতেছেন 10,000 আর MA পাস করতেছেন 10,000। অনলি 20,000 ঢাকা ইউনিভার্সিটির প্রোডাকশন আছে, মানে জব মার্কেটে ওনারা যাচ্ছেন। দেশের শিক্ষিত বেকার আছে 40 থেকে 42 লক্ষ মানুষ, গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ শিক্ষিত বেকার আছে। তো এরা তো সবাই চাকরি চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন তাদের ডিপার্টমেন্টের পড়াশোনা হচ্ছে বেশি করে BCS গাইড পড়ে। আপনার পাবলিক লাইব্রেরি নিয়ে আপনার তো অনেক রিপোর্ট আছে, হ্যাঁ তাই না, অনেক রিপোর্ট আছে যে সেখানে তারা কি পড়াশোনা করে। একসময় মনে হচ্ছিল পাবলিক লাইব্রেরিতে এত ছেলেমেয়েরা পড়তে যায় কেন, দেখা গেল সবাই খালি BCS গাইড পড়ার জন্য তার মানে কি? তো এখন BCS এ এই যে গ্র্যানিট চাকরি পর্যন্ত, মানে একেবারে লো লেভেলে 20তম গ্রেডের চাকরি আছে। আর আপনি যদি BCS এর কথা বলেন, তাহলে বছরে কয়টা চাকরি আছে?
1500 চাকরি ম্যাক্সিমাম। তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে আরও কম চাকরি আছে, কারণ আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সংখ্যাটি কম। আপনি ডাক্তার হতে চাইলে আপনার MBBS থাকতে হবে, ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সুতরাং ধরেন ওটা 800, 900, 700 চাকরির জন্য আমাদের হাজার হাজার লক্ষ মানুষ লড়াই করছে। কোটা থাকার কারণে শিক্ষার্থীদের মনে হতে পারে ওই কোটাটা না থাকলে আমি চাকরিটা পেতে পারতাম। তারা সবাই তো চাকরি পাবেন না, যারা আজকে রাজপথে আছেন, যারা শাহবাগে সবাই পাবে আছেন, না। সবাই চাকরি পাবে না, কিন্তু তাদের মধ্যে একটা ফিলিংস হচ্ছে শঙ্কা কাজ যে করছে। আমি কোটা না থাকলে চাকরি পেতাম। স্যার আরিফিন স্যারকে একটু যেতে চাই। স্যার আপনি তো শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, সেক্ষেত্রে স্যার কি মনে হচ্ছে এই যে আন্দোলনটা সেই 18 সাল বলি বা বর্তমান বলি, এটা কি সামগ্রিক কোটা সিস্টেমের বিপক্ষে ওরা করছে, নাকি বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটা এখন হয়তো নাতিদের দিকে এসছে? এটি আপনার অভিজ্ঞতা কি বলছে? না, আমার মনে হয় আলম যে কথাটি বলছিলেন, চাকুরির যে সংখ্যা সেটা এত অপ্রতুল, এত কম, আর আমাদের গ্র্যাজুয়েটের সংখ্যা এত বেশি যে এখন নানা ধরনের জটিলতা এখানে আছে। যেমন যুক্তরাষ্ট্রে ফেডারেল গভর্নমেন্টের চাকরির জন্য ছেলেমেয়েরা কখনই খুব বেশি উৎসাহী না, তারা প্রাইভেট সেক্টর, অন্যান্য স্টেট গভর্নমেন্টের চাকরি এগুলো নিয়ে ব্যস্ত। কারণ চাকরি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরি অনেক বেশি আকর্ষণীয়। তা আমরা তো আমাদের এই সরকারি চাকরির বিকল্প বেসরকারি চাকরিকে করতে পারিনি এখন পর্যন্ত। সরকারি চাকরির প্রতি আকর্ষণ বেশি কেন? কারণ এখানে চাকরির নিশ্চয়তা আছে, এখানে চাকরি শেষ হওয়ার পরে অবসরের সুযোগ সুবিধা আছে, পেনশন পাওয়া যায়। বেসরকারি চাকরিতে বেতন কিছু তুলনামূলকভাবে বেশি হলেও চাকরির একেবারেই নিশ্চয়তা নাই, পেনশনের কোনো সুযোগ সুবিধা নাই। এই ধরনের নানা ধরনের বিষয়গুলো আছে যেগুলো নিয়ে হয়তো আলোচনা করার প্রয়োজন আছে। আর কোটার বিষয়টা যেটা আন্দোলনকারীরা তো 2018 সালেও সংস্কারের কথাই বলেছিল। আমার মনে হয় না যে ছেলেমেয়েরা কোটার একেবারে বিরোধী, কিন্তু যেটা মনে রাখা দরকার যে সভ্য সমাজে কোটাটা কিন্তু থাকে, কারণ সমাজের 100% মানুষ একটা অবস্থানে নেই, নানাভাবে তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী পিছিয়ে থাকে। পড়া জনগোষ্ঠী আছে, অনগ্রসর জনগোষ্ঠী আছে, এবং তাদের জন্য কোটাটা সবসময় দরকার। ভারতের কথাই যদি বলেন, ভারতে বহু ধরনের কোটা আছে, কিন্তু কোটাগুলো দেওয়ার পরে আবার এই কোটাগুলোকে মনিটরিং করা হয়। যেমন যেই পিছিয়ে পড়া গোষ্ঠীকে আমি কোটাটা দিচ্ছি, সেই কোটাটা ব্যবহার করে তারা কতদূর এগিয়ে গেল, যদি মোটামুটি এগিয়ে যায় তখন আবার ওই কোটাটা বন্ধ করে দেওয়া হয়। রিসাফল করা হয় মাঝে মাঝে। আবার একই ব্যক্তি, একই প্রার্থী, সে যেন একাধিক কোটা ব্যবহার না করে। যেমন আমাদের দেশে এই সিস্টেমটি আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, এইসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময়ও কিন্তু কোটার সুযোগগুলো পাচ্ছে। তা একজন শিক্ষার্থী যখন সেই কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু জনগণের টাকায় চলে। তো সেখানে সে কোটা নিয়ে ভর্তি হয়েছে। এই প্রার্থী কি আবার চাকুরিতে গিয়ে কোটা পাবে? এটা আমার সুপারিশ বা আমার মতামত যে কোটা কিন্তু একবারই পাওয়ার কথা। যে ভর্তির সময় কোটাটা ব্যবহার করলো, সে আর চাকরির সময় সে কোটার সুযোগ পাবে না। আর যে ভর্তির সময় কোটা ব্যবহার করেনি, সে হয়তো চাকরির সময় কোটা পাবে। এই ধরনের বহু ধরনের প্রক্রিয়া আছে যাতে করে কোটা সিস্টেমটাকে প্রয়োগ করতে হয়, এবং সেইভাবে যদি করা যায় আমার মনে হয় যে আন্দোলনকারী তাহলে হয়তো এই যে এখন শঙ্কা বা তাদের মধ্যে যে শঙ্কা আছে, তাদের মধ্যে যে অনিশ্চয়তা আছে, সেটা অনেকটা কেটে যাবে। আপনার কাছে একটু জানতে চাই, তার একটু তথ্য দিয়ে, নিশ্চয়ই আপনি তথ্যগুলো জানেন। 72 সাল থেকে 76 সালে আমাদের 20% মেধার ভিত্তিতে নিয়োগ হতো, 80% কোটা ছিল। এটি গিয়ে 76 সালে 70% বাড়ানো হলো, দুঃখিত 40% বাড়ানো হয়েছে এবং 85 সালে গিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নিয়ম চালু হলো। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মোট 56% কোটায় চাকরি হতো, যেটি কিনা 18 সালে গিয়ে পরিপত্রের মাধ্যমে বাতিল করা হয়েছে আমরা দেখেছি। এবং সেখানে দেখেছি পরে এই কোটার সঙ্গে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনি যুক্ত করা হয়। এবং তখন দেখা গিয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আপনারা যেহেতু এর সঙ্গে সংযুক্তই ছিলেন, কোটায় কিন্তু যে বিপুল সংখ্যক পদ ছিল তা শূন্য থাকতো, পর্যাপ্ত প্রার্থী বা চাকরি পাওয়া যেত না। পরবর্তীতে যেগুলো ফাঁকা থাকতো সেখানে সাধারণ শিক্ষার্থী বা চাকরি প্রার্থীরাও যুক্ত হতে পারত। আমি যেটা জানতে চাচ্ছি যে আন্দোলনটা করছে ওরা কি এই যে প্রান্তিক বা পিছিয়ে পড়া মানুষ যাতে কোটা না পায়, ওদের কি সেটিও মনে হয়েছে, না শুধু মুক্তিযোদ্ধার যে বিষয়টি সন্তান নাতি নাতনি, এবং সেটি কতটুকু এখনো 53 বছর পর দরকার বলে মনে করছেন? দেখুন, আমি আগেই বলেছি যে আমার কাছে মনে হয় কোটা বাতিল আছে, এটাই থাকা উচিত, কিন্তু সম্পূর্ণ কিন্তু বাতিল নেই। আপনি রেলওয়েতে যান, সেখানে কোটা আছে। আপনি প্রাইমারি
স্কুলে যান, সেখানে পোষ্যদের যারা শিক্ষকতা করে তাদের জন্য 20% কোটা আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যারা শিক্ষক তাদের ছেলে মেয়েদের জন্য ভর্তির জন্য সম্ভবত 40% হলেই তারা কত পার্সেন্ট কোটা আছে, পার্সেন্ট নাই কিন্তু তাদের কোটা আছে। তাদের কোটা আছে, এটা আছে। সুতরাং এখানে কিন্তু আন্দোলন করেন না। দুই, আপনি যদি বিসিএসে যান, আমি বুঝে বলছি কিন্তু, তাহলে দেখবেন এখন কৃষকের ছেলেমেয়েরা কেউই চান্স পান না। বিসিএসের কথা বলছি। বেশিরভাগ হচ্ছে সরকারি যারা চাকরি বাকরি করে, অফিসার বলছি না, সব লেভেল থেকে, আর টিচার যারা তাদের ছেলেমেয়েরা। কিন্তু বড় সরকারি বেসরকারি সামরিক কর্মকর্তা তাদের ছেলেমেয়েরা বিসিএসে আসে না, পলিটিশিয়ানদের ছেলেমেয়ে আসে না। আমি কিন্তু বুঝে বলছি, আমি বেশ কিছুদিন যাবত এটা চেক করি। তো এইটা তাহলে কারা, যদি কোটাই হয় তাহলে তো আমি মনে করি কৃষকের ছেলেরও কোটা থাকা উচিত। হ্যাঁ, তার কারণ তারা অনগ্রসর, কিন্তু তারা চান্স পায় না। ছোট ব্যবসায়ী, রাস্তাঘাটে যারা ব্যবসা করে, দোকান, এদের ছেলেমেয়েরা নেই, অলমোস্ট জিরো। আমি খোঁজ রাখি, এই জন্য বলছি। তাহলে এটা অনেক চিন্তা করার বিষয় আছে। আমি আসছি তাহলে চিন্তা করার বিষয় আছে। এই যে আন্দোলন করছে এরা, আপনি বললেন এরা ওদের জন্য না, আর যারা আন্দোলন করছে রাজপথে, আমার কাছে পরিষ্কার ধারণা এদের অনেকেই পাবে না, কিন্তু এরা বেশিরভাগ পাবে না। এখন এইটা আন্দোলনে অনেকগুলো কারণ থাকে, তার একটা কারণ আমার মনে হচ্ছে যে এই বাংলা একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রবাদ বাক্য আছে যে ঝিকে মেরে বউকে শেখানো। এইটা আসলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোর্টের পরে চাপ সৃষ্টি করা, আমার কাছে মনে হয়েছে এটা। এই আজ বলছে যে না, সরকার কেন ত্রুটিপূর্ণ একটা সার্কুলার দিল। একজন যদি বলে দিল, কোর্ট থেকে বলেছে, তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। ত্রুটিপূর্ণ, সরকারি লোকেরা তো মনে করবে যে ত্রুটি না, তখন আন্দোলন করছে, করে দিয়েছি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। ত্রুটি ধরাটা সোজা, কিন্তু ত্রুটিটা বন্ধ করাটা এত সোজা না। এরপরে আসছি যে কোটা কোথায় আছে না আছে, আর থাকলেই অনুসরণ করতে হবে, নট নেসারালি। ইন্ডিয়া আছে, পাকিস্তানে আছে, আমাদের এখানে যখন সিএসপি হয়েছে তখন তো বেশিরভাগ চান্স পেত না, তখন কোটা ছিল, সেই জন্যই সিএসপি হতো। ডেফিনেটলি খুব মেরিটে, সোকল মেরিট। যদিও আমার আপত্তি আছে ওই মেধার ব্যাপারে এই শব্দটার, কারণ হচ্ছে এটা কিন্তু একাডেমিক রেজাল্টের পরে হয়, এটাকে মেধা আরও অনেক জিনিস, আলাদা জিনিস আছে এর সাথে যুক্ত হতে হয়। সুতরাং ইন্ডিয়াতে কোটা আছে, পাকিস্তানে কোটা আছে, আমেরিকাতেও ব্ল্যাকদের জন্য সো ফার কোটা আছে, কিন্তু অনেক দেশে কিন্তু নাই। প্রতিবন্ধীদের জন্য ব্রিটেনে কোটার কোনো দরকারই নেই, তার জন্য ফ্রি বাড়ি, তার জন্য গাড়ি আছে, তার লেখাপড়া হলে সব কিছু সরকার বেয়ার করে। কিন্তু আমাদের এখানে যারা প্রতিবন্ধী, তার কি ব্যবস্থা আছে? প্রতিবন্ধী কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, কিন্তু আপনি জানেন, আমি একেবারে নিশ্চিত হয়ে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে নেয় না। এবং আমরা, আপনি যে দেশগুলোর কথা বললেন, সেসব দেশে আমি স্যার আসবো, সেসব দেশে এই 53-54 বছর পরে মুক্তিযোদ্ধা কোটা কোথায় কোথায় আছে, সে উত্তর আমি জানবো বিরতির পরে। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম কোটা নিয়ে। আমরা ছিলাম এনআই খান স্যার আপনার কাছে। স্যার আমি জানতে চাইছিলাম, স্যার আমার কাছে যে তথ্য আছে তাতে কিন্তু স্যার ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কানাডা, নেপাল, জাপান, চীন, আপনি বলছিলেন যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশে কিন্তু কোটা ব্যবস্থা চালু আছে। এবং আপনারা বলছিলেন যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, খুব একটি কথা বলছেন কৃষকের ছেলে, এবং আমরা যদি স্যার দেখি মুক্তিযুদ্ধকালীন সময় কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, তারাই কিন্তু বেশি অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশে, এতে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এখন মুক্তিযুদ্ধের সন্তান কিন্তু নেই চাকরি পাওয়ার বয়সের। যদি কেউ আমাদের চেয়ে বেশি বয়সে, বুড়ো বয়সে একদম মরার আগে বিয়ে শাদী করে, তাইলে হয়তো তাদের ছেলে মেয়ে 2-4 জন থাকতে পারে। এক, দুই হচ্ছে তারপরে একটা জিনিস বুঝতে হবে, যারা প্রশাসনে আমরা কাজ করি, সব সময় যুক্তি দিয়ে কাজ হয় না, মানুষের সেন্টিমেন্টও দেখতে হয়। আপনার যে কৌটিল্যের অর্থশাস্ত্র স্কেপগোট নামের একটা শব্দ বেরিয়েছে কেন? আমি তখন ইউনেস্কো সম্মেলনে প্যারিসে ছিলাম, তখন প্যারিসে একটা বোমাবাজি হলো, তারা ওখান থেকে এসে সিরিয়াতে বোমা মেরে কিছু লোকজন মেরে দিল। লোকজন খুব মহাসন্তুষ্ট যে না, সরকার একটা কাজ করেছে। সুতরাং প্রশাসনে থাকলে সেটা কিন্তু বিচার বিভাগের মতো চলে না। প্রশাসনে থাকলে ওরকম যে ন্যায় নীতির সব কিছু চলে না, কিন্তু মানুষকে বোঝাতে হয়। মানুষের পারসেপশন অনেক সময় সঠিক না, তারা অনেক ভুল ধারণা নিয়ে থাকে, অনেক সময় মনে করে এটা অমুক করেছে, আসলে সেই কিছুই করেনি। তো এইটার জন্য অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়।
তো আমি মনে করি যে এখানে এই যে বলছে, আমি তো কোনো আমার মাথায় ধরছে না যে কোর্টে মামলা হয়েছে, এখন সরকারের পরে চাপ দিচ্ছে, চাপ দিয়ে আরও পরে দেবে যখন সব নিষ্পত্তি হবে, অ্যাপিল হবে, তারপরে রিভিউ হবে, তারপরে এখন এটা চাপ দিয়া আমি দেখি যে এই ঝিকে মেরে বউকে শেখানো ছাড়া আর কোনো স্কোপ নেই। এটা ইনডাইরেক্টলি কোর্টের পরে একটা চাপ সৃষ্টি করা। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কোর্টে কন্টেম্পট অফ কোর্ট যেটা 1926 পারহ্যাপস, সেই আইনে সমালোচনা করা যায় না। কিন্তু এখন কিন্তু সারা দুনিয়ায় কন্টেম্পট অফ কোর্ট আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম রায়েরও করা যায়, কোর্টের বিরুদ্ধে করা যায়, আমাদের এখানে করা যায় না। তারা অল্প বয়স হলে এটা ভালো করেই বোঝে কোথায় ভয় আছে, কোথায় বিপদ আছে, সুতরাং নরম কাঠে সুতারের ভালো, ওখানে হাতুর দিয়ে বেশি সুতার মারে, যেটা শক্ত হাতে ব্যথা হবে সেটা করে না। যে আরফিন স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি তো এই ধরনের আন্দোলন দীর্ঘদিন দেখেছেন, নিশ্চিতভাবেই যেহেতু আপনি একদম সরাসরি দেখেছেন, যেটি বলছিলেন এনআই খান স্যার যে কোর্টের উপর চাপ দেওয়ার জন্য মূলত এটি ওরা করছে, যেহেতু নিশ্চয়ই শুনানি হবে, আপিল বিভাগে চূড়ান্ত রায়ের কপি পেয়ে যাবে, সেক্ষেত্রে কি মনে করছেন মানে এই চাপটা কোর্ট কতটুকু নিতে পারবে বা সইতে পারবে, মানে খুব বেশি প্রভাব পড়বে কি না? না না, আমার মনে হয় যে কোর্টের মতোই চলবে, সেখানে এই চাপ বা এগুলো কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। কিন্তু সরকার নিশ্চয়ই, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা, জনগণের স্বস্তি নিয়ে তাদের সরকার পরিচালনা করা। যেমন এই যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, আজকেও ঢাকা শহর প্রায় অচল হয়ে গেছে। সরকারকে বেশ নমনীয় দেখছি, তারা কিন্তু কিছু এখনো পর্যন্ত বলেনি। সরকারের তো বলার সুযোগ নাই, কারণ সরকার তো অ্যাপিল করে রেখেছে। সরকার তো 2018 সালের যে পরিপত্র সেটা অনুযায়ী তারা কাজ করার জন্য সব দিকে প্রস্তুত আছে। অতএব আন্দোলনকারীদের যে লক্ষ্য, সরকারের যে লক্ষ্য এবং জনগণের ভোগান্তিতে পড়ে যাচ্ছে যে সাধারণ মানুষ, তাদেরও যে লক্ষ্য যে তাদের সন্তানেরা চাকরি পাক, এখানে আমি কোনো রকম পার্থক্য দেখছি না। কিন্তু এই সমবিন্দুতে থেকেও যে এই সমস্যাগুলো হচ্ছে, সেটা কেন হচ্ছে? তো সেইখানে আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারণী মহল, বিশেষ করে উচ্চ পর্যায়ের জায়গা থেকে যদি এই আন্দোলনকারীদের একটা প্রতিনিধি দলের সঙ্গে কথা বসে, আমার মনে হয় সমস্যা অনেক দূর সমাধান করা যাবে। কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, কিন্তু একটা সদিচ্ছা লাগবে। এখন এই যারা আন্দোলন করছে তাদের একটা নিশ্চয়ই কমিটি আছে, তাদের কয়েকজনকে ডেকে সরকার যদি বিষয়গুলো খোলামেলা আলাপ আলোচনা করে যে বিষয়গুলো আমরা এইভাবে সমাধানের চেষ্টা করব, যেটা নজরুল সাহেব বললেন যে অ্যাপিল ডিভিশনে আছে, পরে রিভিউর সুযোগ আছে, রিভিউ করার পরে কি সিদ্ধান্ত আসে সেটা দেখে সরকার নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ সরকারের লক্ষ্য এবং এই আন্দোলনকারীদের যে লক্ষ্য, তার মধ্যে আমি কোনো পার্থক্য নেই। যেহেতু রাষ্ট্রপক্ষ আপিল করেছে, আবুল স্যার আপনার কাছে একটু জানতে চাই, স্যার যেটি বলছিলেন যে হয়তো ওদের সঙ্গে সরকার বসলে সমাধান হতো, আবার নাহিদ কিন্তু শুরুতে বলছিল যে এখনো নীতি নির্ধারণী কেউ ওদেরকে ডাকেনি, তাহলে ওরাই বলছিল যে ঈদের আগে ওরা আন্দোলন করেছে, আবার 1 তারিখ থেকে এই ধরনের ব্লকেট করছে। আজকে যদি ব্লকেটের কথা বলি, ওর দাবি অনুযায়ী তার মানে 7-8 দিন ধরে এটি চলছে। কি মনে হয় কেন নির্ধারক ওদের ডাকছে না, কথা বলছে না? এইটা তো আমাদের গণতান্ত্রিক কালচার, আমাদের সরকার যেভাবে চলে, সরকার ধরন যাই হোক না কেন, সরকার গণতান্ত্রিক হোক, গণতন্ত্রী লেবাসধারী সরকার হোক, ভোটে নির্বাচিত বা ভোট ছাড়া নির্বাচিত হোক, স্বৈরশাসক হোক বা মিলিটারি গভর্নমেন্ট হোক, আপনি তো দেখছেন, আমরা তো 52 বছর ধরে সরকার দেখছি এবং অন্য সরকারও আমরা দেখেছি। সরকারে থাকলে এই আলাপ আলোচনাটা একটু ভালো লাগে না। কিসের আলাপ আলোচনা, কিসের গণতন্ত্র, কার সাথে আলোচনা, কেন আলোচনা করব, আমরা যেটা ভালো বুঝবো এটা করব, এই ধরনের একটা অ্যাটিটিউড আছে সরকারের মধ্যে। ধরেন যে স্যাররা তো একটা আন্দোলনের মধ্যে আছেন, পেনশনের ব্যাপারটা স্যার উল্লেখ করলেন যে সরকারি চাকরিতে কেন লোকজন আসতে চায়, একটা প্যাকেজ যে আপনি বেতন ভাতা পাবেন এবং ভবিষ্যতে একটা পেনশন পাবেন, সেখানেও কিন্তু এখন ওই প্যাকেজটা এত কম যে ওই টাকা দিয়েও চলে না। প্রাইভেট সেক্টরে হয়তো এর চেয়ে বেশি বেতন। নজরুল আজকে যদি প্রাইভেট সেক্টরে চাকরি করতেন, আমি যদি চাকরি করতে চাই, আমার অভিজ্ঞতা আছে, আমি প্রায় 40,000 টাকা বেতনের চাকরি যখন ছাড়ছি, তখন আমি 7 লক্ষ টাকা বেতনের প্রাইভেট সেক্টরে চাকরি করেছি একটা টেলিভিশন স্টেশনে। তা আপনি চিন্তা করেন যে কত গুণ, 12 গুণ 14 গুণ বেশি বেতন পাওয়ার সুযোগ আছে। তারপরেও মানুষ সরকারি চাকরিতে আসতে চায়। এবং এই যে এই পেনশনটা আছে, হঠাৎ করে 100 বছরের একটা পেনশন জিনিসকেও কিন্তু আমরা পরিবর্তন করেছি। স্টেক হোল্ডারের সাথে কোনো আলোচনা হয়েছে? ইউনিভার্সিটি টিচারদেরকে যে প্রত্যয় স্কিমে ঢুকানো হয়েছে, ও আলোচনা করার একটা দরকার ছিল না? তা আপনি যেটা বলছেন যে আলোচনা কেন চায় না, আলোচনা করার চিন্তাই তো করে না।
পরে করে। ওই যে উনি বলছেন, নজরুল ঠিকই বলছেন, যখন এই যে বাড়ি দেয় মানে ওই যে সরকার নাকি দুর্বল, আমি তো সরকারকে কোনো দুর্বল দেখি না। মানে এরকম যখন এই যে শক্ত অবস্থায় পড়ে, যখন সব কিছু অচল হয়ে যায়, তখন মনে হয় একটু আলোচনা করা দরকার। একটা ট্রাফিক আইন, একটা বাংলাদেশের এই যে ট্রাফিক মানে আমাদের যে যানবাহন পরিবহন সেক্টরে যে নৈরাজ্য, সেই নৈরাজ্য চোখের সামনে তারা সরকারকে নক করতে করছে আন্দোলন করে। তখন মানে আলোচনা করার যে গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক কালচার, এটাই তো বাংলাদেশে আমরা 54 বছরে প্রতিষ্ঠা করতে পারিনি। তা আপনি আলোচনা করবেন, আলোচনা এই শিক্ষকদের সাথে কোনো আলোচনা হয়েছে? আমি একদিন শুনলাম যে ওয়েদুল কাদের সাথে সেটি আবার বাতিল করা হলো। তারপরে ওই বসাটা এখনো হয়নি। এখন প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন 4 দিনের জন্য, এবং এই দেশে প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো গাছের পাতাও নড়ে না, কারণ কোনো মন্ত্রীর ক্ষমতা নেই কোনো আলোচনা করবে। জি জি, আমি বুঝতে পেরেছি। তো এই যখন অবস্থা আমরা দেখছি, ঢাকার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, এদিকে দয়াগঞ্জ, পুরান ঢাকা, ওদিকে আমরা রাজশাহী, খুলনা, বিভিন্ন রেল স্টেশন, বরিশাল, কুয়াকাটা মহাসড়ক সব কিন্তু সারাদিন বন্ধ করে রাখছে এই শিক্ষার্থীরা 3-4 ঘন্টা ধরে। তার মানে একটি কিন্তু স্থবিরতা নেমে এসেছে, যদিও একটি সুখবর। বাট এই আন্দোলনের ব্যাপারে আমি যেটা লক্ষ্য করলাম যে এই আন্দোলনে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু খুব ডিসিপ্লিনের সাথে আন্দোলন করছে। শিক্ষার্থীরা ডিসিপ্লিন, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া নেই। কেন হয়নি। আমি এটা বলতে চাই যে আপনি দেখেন সকালে পরীক্ষা চলে, এই জন্য আন্দোলন বিকাল 3টা বিকাল দিচ্ছে। তো এই অবস্থা আমি জানতে চাচ্ছি, যদিও তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে, মানে ক্লাস পরীক্ষা বর্জনের দরকার নেই তো, স্যাররা তো অলরেডি তারা বর্জনে আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বর্জনে আছে। ওই যে পড়ালেখা বন্ধ হয়ে যখন গেছে অবস্থা, তখন আসলে রাষ্ট্রের এখন কি করণীয় বলে আপনারা মনে করছেন, সে উত্তর জানবো। দর্শক, তার আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম। বিরতির পরে কথা বলছিলাম কোটা ব্যবস্থা নিয়ে। আমরা একটু শুরুতে যেতে চাই বললাম স্যারের কাছে। স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম, একটি পরিস্থিতি তৈরি হয়েছে, একটি পরিবেশ তৈরি হয়েছে, একটি শঙ্কা তৈরি হয়েছে, একটি রাস্তাঘাট বন্ধ থাকছে। এখন মানে এতগুলো ছেলে মেয়েকে চাইলেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া, সেটিও কতটুকু সুষ্ঠুভাবে সম্ভব আমি জানি না। তো কি মনে করছেন এখন কি করণীয়, রাষ্ট্র বা কি করতে পারে এখন? না, রাষ্ট্র তো বায়বীয়, রাষ্ট্র তো কিছু করতে মানে পারে বলতো না। বিচার বিভাগের রাষ্ট্র যারা চালায় তারা কি করতে পারে, এটা হলো আপনার আসল প্রশ্ন, যে সরকারে যারা আছেন তারা কি করতে পারেন। সরকারে যারা আছেন তারা ওই যে আলোচনা শুরু করতে পারেন, এবং স্যার যেটা বললেন, আলোচনার মধ্য দিয়েই সব কিছুর মীমাংসা করতে হবে। এই বল প্রয়োগ করে কোনো কিছুর মীমাংসা হবে না। সুতরাং তাদেরকে ডাকতে হবে, ডেকে কথা বলতে হবে। সরকার যদি মনে করে যে না, আমরা আমাদের যে পরিপত্র জারি করেছিলাম 18 সালে, সেই পরিপত্র ঠিক ছিল, ওটা ত্রুটিহীন পরিপত্র ছিল, ওটাই বাংলাদেশের আত্মার কথা, তাহলে আমরা এটার জন্য ফাইট করব। এখন অ্যাটর্নি জেনারেল অফিস কতটা ফাইট করে, সরকার কিভাবে এটা ফাইট করতেছেন, কেন সরকার যে অ্যাপিল করছেন, এই অ্যাপিল করার মধ্যেও মানুষ গন্ধ খুঁজে পায়, মানুষ মনে করে যে এটা একটা খেলা হচ্ছে, এবং এই খেলার মধ্যে ফাইনালি অবিশ্বাস, আস্থাহীনতা। তো এখন সরকারকে এই অবিশ্বাস, আস্থাহীনতার যে ব্যাপারটা ঘটছে, সরকারের উপর যে আস্থা নেই শিক্ষার্থীদের বা অন্য কোনো শিক্ষকদেরও নাই, যার কারণে তারা আন্দোলনে আছেন। কেন সব শিক্ষকরা তো সরকারি দল করেন, সব দেখে বসা দরকার, বসা, আলোচনা করা এবং স্টেক হোল্ডারদের নিয়ে কথা বলা, এই কালচার যদি না থাকে তাহলে এগুলো। জি, এনে কিছু আপনার কাছে জানতে চাই। স্যার বলছিলেন যে বসা দরকার, আপনি কি মনে করেন দ্রুত বসা দরকার, নাকি কোর্ট থেকে একটি আপিল বিভাগের থেকে শুনানি করে রায় দেওয়া দরকার? আমি মনে করি এখন বসা ঠিক না, কোর্টের সিদ্ধান্ত হলে তারপরে বসবে। এখন ওই পুলিশের মতো পদ্ধতি অবলম্বন করা উচিত। সেটা হচ্ছে কি, 2 দল মারামারি করে, যদি পুলিশ যায় ঠেকাতে 2 দলই ইট মারে পুলিশকে, তো সুতরাং 2 দল মারামারি করে আধমারা হয়ে গেলে ওদের হাসপাতালে নিয়ে যাওয়া, পাঠাই দেওয়ার ব্যবস্থা করে পুলিশ অনেক সময়। এখানে সেটাই হবে, কোর্ট রায়টাই হয়ে যখন হতাশ বা হয়রান হয়ে যাবে, তারপরে সরকার বসে টসে কথা বলতে পারে, আমার মানে সেটা। তবে এখানে একটা শিক্ষার আছে সবার। শিক্ষাটা কি, এই চাকরির জন্য একটা দৌড়াদৌড়ি করছে, আমাদের শেখায় শিক্ষালয়ে যে সবার চাকরি খুঁজতে হবে। আসলে এখানে এন্টারপ্রেনিয়র হওয়ার চেষ্টা করার জন্য ফোকাস, শিক্ষার ফোকাসকে 180 ডিগ্রি চেঞ্জ করে দেওয়া উচিত। শিক্ষার ফোকাস চাকরি না, শিক্ষার ফোকাস হচ্ছে উদ্যোক্তা। আপনাকে ধন্যবাদ। আরিফ স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি শিক্ষাবিদ হিসেবে জানতে চাচ্ছি, সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলি, সব স্থবির হয়ে আছে, ক্লাস পরীক্ষা সব বন্ধ। টিচাররাও একটি দাবিতে রয়েছে, ছাত্ররাও একটি দাবিতে রয়েছে, মানে আমাদের বলা যায় উচ্চশিক্ষা এখন বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। কি করার মনে করছেন এখন? না, আমার তো মনে হয় সারা পৃথিবী যেভাবে এই সংকটগুলোর সমাধান করে, আমরা তো তার বাইরে যেতে পারবো না। একটা সংকট দেখা দেয়, সংকট দেখা দিলে এই সংকটের সমাধানের জন্য তারা সঙ্গে সঙ্গে বসে যায়, ডায়ালগে যায়,
ডিসকাশনে যায়, সংলাপে যায় এবং তার মাধ্যমে একটা সমাধানে পৌঁছায়। তো আমার মনে হয় শিক্ষকদের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, তাদের 1 জুলাই 2024 থেকে যারা যোগদান করবে তাদেরকে প্রত্যয় স্কিমের অধীনে নিয়ে আসা হবে। আগে যারা জয়েন করেছেন তারা যে সিস্টেমে পেনশন পাচ্ছেন সেভাবে পাবেন, একটা পার্থক্য দেখা যাচ্ছে। তারপরেও পেনশন যেটা বহু বছর যাবৎ চলছে, সেই পেনশনে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে প্রত্যয়ে গিয়ে তার থেকে অনেক কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই শিক্ষকদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি। কিন্তু এখানে আলোচনা করে এই বিষয়গুলোকে সমাধান করার পথ যে আছে সেটা আমি বিশ্বাস করি। কারণ আলোচনায় বসলে জি বা কিছুটা ছাড় হয়তো দুই পক্ষ থেকে দিতে হবে, কিন্তু একটা সমাধান আসবে। জি স্যার, আপনাকে শিক্ষকরা সবসময়ই চান যে তারা একটা শ্রেণীকক্ষে ফিরে যান, সবসময়ই চান যে ছাত্রছাত্রী লেখাপড়া করুক। আবার একইভাবে আন্দোলনরত ছাত্রছাত্রী যারা আছে তাদের সঙ্গে যদি সরকারের একটা রেসপন্সিবল অংশ বসেন এবং তাদেরকে এই বিষয়গুলো বলেন, আমার মনে হয় তারাও এই জিনিসগুলো সমাধানে হয়ে যাবে। আমার মনে হয় সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনআই খান স্যার এবং আবুল স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে কোটা নিয়ে যে একটি সংকট তৈরি হয়েছে তা নিয়ে, এবং এখানে কিন্তু একটি কথা এসে তিনজনে একমত হয়েছেন যে আলোচনার কোনো বিকল্প নেই এবং সেটি শিক্ষার্থী কিংবা শিক্ষক তাদের একটা আন্দোলন চলছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব একটি আলোচনার মাধ্যমে সেটি হোক আদালত কিংবা সরকার, তাদের উপর দিয়ে কোটা নিয়ে যে একটি সংকট যুগ যুগ ধরে চলছে তার একটি স্থায়ী সমাধান হবে, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। দর্শক, এই ছিল এখন প্রকাশের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন এখন টেলিভিশন। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv। শুভরাত্রি।